তো আমরা ইলাস্ট্রেটরের বিজনেস কার্ডটা করব। ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড করতে গেলে কি কি ফলো করতে হবে সেগুলো দেখেন। আমরা সাধারণত ম্যাক্সিমাম আপনাদের মানে প্রিন্ট মেটেরিয়াল যত ডিজাইন আছে ইলাস্ট্রেটরে করতে হবে, কারণ ক্লায়েন্টরা সাধারণত ভেক্টর ফাইল চায়, ম্যাক্সিমামে ওরা ভেক্টর ফাইল চায়, এবং ইলাস্ট্রেটর থেকে আমরা পিডিএফ করতে পারি, পিডিএফ দেওয়া যায়, বিপিএসও করতে পারি, তবে ভেক্টর ফাইলটা বেশি চায় আর কি। তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি, বিজনেস কার্ড ফাইল থেকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে প্রিন্ট সিলেক্ট করব। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভিডিও রাখতেছি। বিজনেস কার্ড এটা কি করলাম, প্রিন্ট করলাম, মানে প্রিন্ট যেতে হবে অবশ্যই, তাহলে প্রোফাইলে প্রিন্ট দিলাম। তারপরে আসে কয়টা বিজনেস কার্ড, ওয়ান পার্ট একসাথে করতে পারেন, আবার চাইলে দুই পার্ট একসাথে করতে পারেন। দুইটা দিলে দুইটা আর্টবোর্ড দিতে হবে, একটা করলে একটা আর্টবোর্ড দিতে হবে। অনেকে চায় সেপারেট ফাইল, অনেকে চায় একসাথে, বা সেপারেট ফাইলই চায়, তো আমরা আলাদাভাবেই করি একটা। তারপরে এখানে সাইজ তো আমরা লিখে দিব, তাহলে এখানে ইউনিট, এখানে কি হবে, ইঞ্চি হবে। তাহলে বিজনেস কার্ডে আমাদের স্ট্যান্ডার্ড যে সাইজ 3.5/2 পুরোটাই লিখতে হবে এখানে, এটা হলো প্রিন্ট হবে। আর নিচে যে দেখা যাচ্ছে ব্লিড এরিয়া দিলাম 0.125। এটা মাউসের চাকাটা একটু উপরে দিকে ঘোরালে এটা আসবে। ব্লিড এরিয়া দিয়ে দিলাম, ওকে করেন। ওকে, এই হয়ে গেল বিজনেস কার্ডের সেটআপ ফাইল। এখন এই সাদা অংশটার মধ্যে আমাদের মেইন হলো প্রিন্টের পরে ওরা পাবে। এই সাদা অংশটা কত, 3.5/2, এটা হলো মেইন অংশ যেটা আমাদের প্রিন্ট হবে। ওকে, তাহলে এটা থেকে আমরা কি করব, হ্যাঁ এখন শেপ নিলাম। এখানে সেফটি এরিয়া বের করার জন্য অবজেক্ট পাথ, অফসেট পাথে এসে এখানে আগে দিলাম উপরের দিকে 0.125, এখন ভিতরের দিকে দিব 0.125, মাইনাস দিলাম এটা না, ভিতরে যেহেতু আমার সেফটি এরিয়াটা দরকার। তাহলে পরে ছিল 0.25, এখানে এটা হয়ে গেল 125। ওকে দিলাম, Ctrl+5 দিবেন, তাহলে এই শেপটা গাইড হয়ে গেল। মানে এটা ক্লিপিং, এই যে অফসেট পাথ করা মানে এটা আরেকটা শেপ তৈরি হওয়া। হ্যাঁ, যে দেখেন আরেকটা শেপ তৈরি হলে সেফটি এরিয়ার জায়গাটা নিল। তো এটা আমরা গাইড করার জন্য Ctrl+5 দিব, তাহলে এটা গাইড হয়ে গেল। গাইডটাকে হাইড করা, লক করা, আনলক করা, ডিলিট করা, এগুলা সব করা যায় আমরা যখন এই যে বাইরে আর্টবোর্ডের বাইরে যে জায়গাটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে লক গাইড, এই যে হাইট হয়ে গেল গাইড, তারপরে শো গাইড। লক গাইডটা তুলে দিলে কি হবে, গাইডটাকে আমরা এদিকে এডিট করতে পারবো, মানে এদিকে নিয়ে আসতে পারবো, চাইলে কিবোর্ড থেকে ডিলিটও করে দিতে পারবো। তাহলে এটা সবসময় কি থাকবে, লক গাইড থাকবে। ওকে, লক থাকলো। এরপরে আমাদের যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমাদের এই ব্লিড এরিয়া পর্যন্ত। তাহলে এখানে যে উপরে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি, কখন দেখা যাবে, যখন আমরা শেপটাকে সিলেক্ট করে থাকবো। ট্রান্সফর্ম থেকে এখানে যে ওয়াইড আর হাইট বাড়ায় দেওয়া যায়। তো ওয়াইড হাইট এখান থেকে আমরা যদি বাড়াই, এটা বাড়ে যাবে, মানে আপনি এটাকে যদি রিসাইজ করতে চান এখান থেকে করতে পারবেন লিখে দিয়ে। তাহলে আমি উপরে বাড়ায় দিলাম, নিচেও 0.125 বাড়ায় দিলাম। এটা হবে মেইন ব্যাকগ্রাউন্ড সহ প্রিন্টের সময় এটা আমাদের। ঠিক আছে, আচ্ছা নিচে আর একটু বাড়বে, হাইড হবে, তাহলে কি অ্যালাইন করে নিই সেন্টার। তাহলে আমাদের মেইন ডিজাইন হবে পুরা এরিয়া জুড়ে, ব্লিড এরিয়া পর্যন্ত। আর প্রিন্ট
আর লেখা থাকবে শুধু আমাদের সেফটি এরিয়া পর্যন্ত। তাহলে এটা যদি আমাদের বিজনেস কার্ড হয় পুরোটায়, বিজনেস কার্ডে কালার দিলাম, যেটা বিজনেস কার্ড আমাদের ডিজাইন করতে হবে। যে আমি এটা ডিজাইন করতেছি, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম, যে এটাই ব্যাকগ্রাউন্ড কালার হবে। পেইন টুল দিয়ে করতে পারি, শেপ বাইরে যাইতে পারে, সমস্যা নাই। এটা আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা রাউন্ড করে দিব। এইটার যে বাইরে একটা অংশ আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, ব্যাকগ্রাউন্ডটা আনলক করি, কন্ট্রোল অল্টার টু। এই ব্যাকগ্রাউন্ডটা আর এই ডিজাইনটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার প্রেস করে ধরে ক্লিক করলাম, তাহলে এটা কেটে গেল। তাহলে বাড়তি এইভাবে যতগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে আপনার ডিজাইনের মধ্যে এইভাবে কেটে নিতে পারবেন। এরপর মানে আমাদের যখন এই ধরনের, আমরা যদি এখানে এমনও নিতাম, আরও অন্য ডিজাইনও নিতাম, এই ধরনেরও যদি ব্যাকগ্রাউন্ড থাকতো, আমাদের তো বাইরের অংশটা দরকার নাই, আমার শুধু ব্লেড এরিয়া পর্যন্ত জায়গাটা দরকার। তাহলে এটা হলো মেইন ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, সাথে যেটা কাটবো সেটাকে সিলেক্ট করব। তো আমরা এটা কি করতে পারি, এক হলো পাথফাইন্ডার থেকে ডিভাইড করতে পারেন, ডিভাইড করে আনগ্রুপ করে ডিলিট করতে হবে। মানে এই যে ডিভাইড আছে, ব্যাকগ্রাউন্ডটা আর শেপটাকে সিলেক্ট করলাম, ডিভাইড, আনগ্রুপ করলাম, তারপরে এই অংশটা বাদ দিয়ে দিলাম, তাই তো। এই কাজটা এতগুলো ভেজাল না করে আমরা এই কাজটা ডিরেক্টলি করতেছি কোথা থেকে, পাথফাইন্ডার টুলস দিয়ে। এই সাদাটা সিলেক্ট করলাম, নিচের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট অল্টার প্রেস করলাম, যে অংশটা কাটে দিব, তাহলে একবারে এই অংশটা কেটে গেল। সেম ওই কাজটা এখানে করছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করলাম, অল্টার প্রেস করব শেপ বিল্ডার টুলস দিয়ে, অল্টার প্রেস করে, মানে অল্টার করলে যে প্লাস মাইনাস, তো এই যে প্লাস আছে, এখন অল্টার প্রেস করলে মাইনাস হবে, ক্লিক করলাম, কাটে গেল। তাহলে আমরা যখন যে কোনো ডিজাইন করব, এই ধরনের ব্যাকগ্রাউন্ড বাইরে থাকবেই, এগুলো আমাদের এইভাবে ফাইনাল যখন ডিজাইন কমপ্লিট হবে এইভাবে কাটে ফেলতে হবে। তো এইটা আমি একটা নিচে আরেকটা নিতে আছি, কন্ট্রোল সি কন্ট্রোল পি, এটা কালার দিলাম, দিয়ে একটু বড় করে দিই। ওকে, এখন আমি চাচ্ছি এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে এইটাকে ভিতরে দিয়ে দিতে, বিকল্পটাকে টেনে ভিতরে দিয়ে দিলাম। এটা অলরেডি ভিতরে চলে গেছে, একটু বাকি আছে। তাহলে আমাদের এটাই হলো মেইন বিজনেস কার্ডের যে আপনার ফরম্যাটটা। আপনি যদি এক পেজে করতে চান এখনও করতে পারবেন, কন্ট্রোল অল্টার টু, যদি কোনো সব লক থেকে আনলক করে নিলাম, গাইডটা লক থাকলে গাইডটাকে লক তুলে দিলাম, দিয়ে আর্টবোর্ড থেকে অল্টার ধরে টানবেন, আর এটা কপি বের হয়ে গেল। মানে ফ্রন্ট ব্যাক একসাথেই দুইটা আপনি করতে পারতেছেন। আচ্ছা, এটা একটা একটা করে আমরা যেভাবে আছে এইভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে এটা লক থাকবে, এগুলো সব লক রাখি, কাজ করার সুবিধার জন্য কন্ট্রোল টু দিয়ে লক করলাম। আমরা এখন এখানে ইনফরমেশন বসাতে হবে। বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকে, নাম থাকে, ইমেল থাকে, বাকি সব প্রসেস ফটোশপের মতো। আমি ফন্ট সিলেক্ট করতেছি রোবোটো লাইট ফন্ট সিলেক্ট করলাম, নাম দিব যদি মিডিয়াম। তো এখানে লিখি এই যে কয়েকটা ফন্ট, রোবোটো, ল্যাটো, নেক্সা, মনসিরাত,
আপনাদের এটা তো সহজ জিনিস। আপনি খালি গ্রাফিক ডিভাইডারে যায় প্রথম 8-10টা বিজনেস কার্ড বা আইডি কার্ড যেগুলো দেখেন না কেন, 8-10টাতে যে ফন্টগুলো পাবেন এগুলোই সবসময় ইউজ করবেন। ওই ঘুরে ঘুরে দেখবেন ওই ফন্টগুলোই আছে, নেক্সা, রোবোটো, ল্যাটো। কন্ট্রোল টি দিলাম, টেক্সট এটা চলে আসলো, এটা বড় হাতের করে দিব। মিশেল জনসনটাকে আমরা যদি লাইট করি, মানে চিকন করে দিলাম, কালারটা করে দিই সাদা, তাহলে লেখা থাকবে সর্বোচ্চ এই সেফটি এরিয়া। আপনি ভিতরে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই সেফটি এরিয়ার বাইরে যাবে না। লেখা হইলে অল্টা প্রেস করে লেখাটা কপি করে নিলাম, নিচে লিখে দিলাম ম্যানেজার আইকন বাদ দিয়ে এইটাতে ক্লিক করলাম, তাহলে এই টেক্সট স্টাইলটা এখানে সে নিয়ে নিল। লাইট আছে, অথবা আপনি রেগুলার করে দিতে পারেন। তারপর এটা যেহেতু জায়গা আছে, আমরা এমনটাও করতে পারি, ভাঙা করে দিলাম বেশি। কি করলাম এটার জন্য ট্র্যাকিংটা বাড়াই দিলাম। ওকে, ফন্ট সাইজটা ঠিক করে নিই। ফন্ট সাইজ উপরটা যদি 12 দিয়ে থাকি, তাহলে নিচেরটা 10 দিব, 2 কম দিব সবসময়। তাহলে এবার লিখে নিই ইমেল, সিরিয়ালে আসলো, ফোন নাম্বার দিয়ে দিই +88 018 234 5678। ওকে, ট্র্যাকিংটা আছে, ট্র্যাকিংটা নর্মাল করে দিব। ফন্টটা রেগুলার আছে। কি ফোন নাম্বার দিচ্ছি জানি না, বাংলাদেশি লোকের নাম হতে পারে না। মির্জা জলসান, বাংলাদেশে কি সব মুসলমান থাকে? আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশন হবে, খুঁজতে হবে আছে কিনা। আচ্ছা, তাহলে ওনার নাম দিব আহমেদ বাপ্পি, নাকি কি লেখেন? AHAMED নাকি? ভুল হলে বললেন। সাদিক কি লেখেন? SADI, হ্যাঁ, কে দেন? তাহলে টাইটেলও চেঞ্জ হবে। হ্যাঁ, আপনারা বিকাশের ম্যানেজার বানাই দিব। আচ্ছা, এটা তাহলে আর ট্র্যাকিংটা লাগতেছে না, এমনি টেক্সটটা অনেক বড় আছে, শুধু রেগুলারের জায়গায় এটাও লাইট করে দিচ্ছি, মনে করে দিই। আর একটু ফন্ট সাইজ ছোট করে দিই। হ্যাঁ, দিলাম। আপনার মনের আশা পূর্ণ হোক। বাপ্পির ফোন নাম্বার আছে আমার কাছে, টেনশন নিয়েন না। এই ফোন নাম্বার আছে, ইমেল আছে, সব আছে। বাপ্পি তো তাহলে ব্র্যান্ড হয়ে গেল, ভিডিও হচ্ছে ওনার নামে। ফোন গেল, ইমেল, আর আগে লিখে থাকা, এখন তো কি বলবো, আজ তো খুব দেখি কাজ করতেছে। এই তো যুদ্ধ করছে, নতুনটা পড়ে আছে। এখন এটা হলো ব্যাকআপ ছিল, এখন তো আরো ব্যাকআপ রাখতে হবে। আহমেদ আমি দিছি আহমেদ, আপনি আহমেদ, এটা বাদ। তাহলে দেখেন আমার টেক্সট অ্যালাইনমেন্ট কিন্তু লেফট। আপনি যদি লিখতেন এটা রাইট, এই পাশে লিখতেন এই পাশ থেকে, তাহলে অবশ্যই টেক্সট অ্যালাইন রাইট হতো।
কারণ পরে নাহলে এডিট করতে ভেজাল হবে। আচ্ছা, এটা লিখছি, ইমেল গেছে, এটা আবার একটা কপি করলাম, ইমেলের পর হলো ওয়েবসাইট। হ্যাঁ, লোকেশনও দিতে পারি, ওয়েবসাইটও দিতে পারি। অ্যাড্রেস কি দেন? শেরপুর। অত কিছু লিখতে পারুন না, কি লেখেন? SSE নাকি? আচ্ছা, শেরপুর। আপনি যদি লোকেশন আইকন দেন তাহলে এটা লাগবে না। তাহলে সবগুলো অ্যালাইন করব। অ্যালাইন এখানে কিন্তু তিনটা। অ্যালাইনটা যেহেতু আসলে একটু অ্যালাইনটা বলি, এখানে তিনটা অ্যালাইন আছে। এই টেক্সটটা আপনার আর্টবোর্ডে কোন জায়গায় যাবে? লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট, সেন্টার দিলে সেন্টার, তারপরে উপরে দিলে উপরে, মানে এই যে আর্টবোর্ডের মধ্যেই শুধু। এটা কখন এইভাবে কাজ করে? যখন আপনার অ্যালাইন টু আর্টবোর্ড এটা ঠিক দেওয়া থাকে। অ্যালাইনটা আর্টবোর্ডের সাথে যদি অ্যালাইনমেন্ট করা থাকে তাহলে এইভাবে কাজ করে। দেখেন, যদি সেন্টার দিই পুরো আর্টবোর্ডের সেন্টারে চলে আসবে। তাহলে যখন আপনি এটা দিবেন অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন মানে এই যে আপনি শুধু এই কয়েকটা সিলেকশনে আপনি অ্যালাইন করবেন, তখন এইভাবে কাজ করবে। এই যে ডিস্টেন্স, কতটা স্পেস। এখন যদি এমনও হয়তো এটাও করতেন তাও হয়তো অ্যালাইন টু অবজেক্ট অথবা অ্যালাইন টু সিলেকশন, মানে নির্দিষ্ট অবজেক্টের উপর কাজ করলে এটা হচ্ছে, আবার অ্যালাইন টু সিলেকশন করলেও হবে। এই যে দুইটাই কাজ করবে। এই অ্যালাইনগুলো ভুল করা যাবে না। আচ্ছা, আমাদের এখন আইকন দরকার, তাই তো? আইকনের জন্য আমরা ফন্ট অসামে যাব। ফন্ট অসাম, কন্ট্রোল এফ এ দিয়ে ফোন লিখলাম, তাহলে এই যে ফোন চলে আসলো। এই আইকন ওটা নিব, তাহলে এই যে ফোন এদিকে যাক। যেদিকে ফন্ট অসাম, কিন্তু ফন্ট অসামে তো ক্লায়েন্টের কাছে নাও থাকতে পারে। এই জন্য ফন্টটা আমরা আলাদা লেয়ারে নিব, মানে আলাদা জায়গায় লিখবো, আলাদাভাবে লিখে এটাকে এক্সপ্যান্ড করে নিব একবারে। এই যে এখানে একবারে ক্লিয়ার আউটলাইন করে দিব। ফন্ট গেল, এফ এ এটা কমন জিনিস, সব জায়গায় থাকবে। ইমেল নাও আসতে পারে, ইনভলভ দিলে আসবে। ইএনভি লিখলে এদিকে চলে আসছে। আমি এখানে টাইপ টুল ক্লিক করলাম, কন্ট্রোল ভি, কালার হবে সাদা, পিঙ্ক কালার সাদা, ক্রিয়েট আউটলাইন।
ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন। লোকেশনের জন্য এটা না, লোকেশনের জন্য আছে কি জানি নামটা, চলে আসে। ওয়েবটা লিখবেন গ্লোব। গ্লোব লিখলে যে এটা আমরা ওয়েবে ইউজ করতে পারি। আচ্ছা, কালার হবে সাদা। তাহলে এই আইকনগুলো আরো ছোট হবে। আমরা আইকন দেই মানে কোনো সাইজ বুঝ নাই, এমন ভাবে দেই। আচ্ছা, অ্যালাইনটা থাকবে, অ্যালাইনটি সিলেকশন লেফট অ্যালাইন করলাম, এটা একটু কাছাকাছি নিয়ে যাই। সবগুলোকে দূরত্ব ঠিক করতে হবে, তাহলে প্রথমে লেফট অ্যালাইন করলাম, তারপরে যে ডিস্টেন্স ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। তাহলে এই টেক্সটগুলো নিয়ে যাই। এটা যেমন একটু বড় হয়েছে, এটা ছোট করতে হবে, মানে এটা আইডিয়া করে আপনাকে নিতে হবে। আর কেউ একবারে দেয় বলে ফোনটার সাথে হ্যাঁ, নিজে সবগুলো একসাথে অ্যালাইন করেন। এই যে এক সাইজ আমাদের এগুলা হলো কি, এটা দেখেন, এটাতে আমার 7 যদি দেই, হ্যাঁ ওই ফোনটা তো 7 দিলে মানে সবগুলো আইকন তো একই না, এই জন্য সাইজের ক্ষেত্রে সবগুলো মিলবে না। এই জন্য এটা আইডিয়া করে এখান থেকে নিতে হবে। তারপরে এটা আপনার এটা ডিপেন্ড করতেছে আপনি কোনগুলো আইকন নিচ্ছেন। আইকন তো প্রত্যেকটা আইকন তো এক আইকন না, বুঝলেন না, প্রত্যেকটা আলাদা আলাদা আইকন। এখন এমন হইতে পারে আপনি অ্যাড করে নিতে পারেন, যেমন এইটার সমান সবগুলোই নেবেন। তাহলে আপনি এটাকে কি করবেন, এটাকে আলটা ধরে নিয়ে আসেন, অ্যাড বাটন ক্লিক করেন, আনগ্রুপ, তারপরে এটাকে রিলিজ কম্পাউন্ড পাথ, এই যে কোন আইকনটা বসাই দিয়েছিল শুধু, তা আপনার ওই একটাই সার্কেল ঠিক থাকবে। পরে আপনি ইমেলেরটাও নিয়ে আসেন, বা আপনি যেখান থেকে নিয়ে আসেন না কেন, ইমেলেরটাও কন্ট্রোল জি নিয়ে আসে, এটাতে কি করবেন, অ্যালাইন করবেন। তারপর কি করবেন, পাথ ফাইন্ডার থেকে মাইনাস, এইটা এখন এক সাইজ হয়ে গেল। এই দুইটা এক সাইজ হলো। আমি এটাকে যদি ওইটার ভিতরে নিতে চান তাহলে এটা তখন আরো ছোট হবে, মানে তিনটা যদি একই বক্স, আচ্ছা বক্স যেহেতু নিচে তিনটা বক্সে করি, এটা নিয়ে আসি, রিলিজ কম্পাউন্ড পাথ, এটা নিয়ে আসলাম, মাইনাস করে দিলাম, মানে তিনটা আইকনে একই ফরম্যাটে করলাম। এখন আর কোনো সন্দেহ নয় বড় ছোট নিয়ে, ভিতরের আইকনগুলো আপনি যেভাবে নিয়েছেন। তারপর যদি মনে হয় যে ভিতরটা আরো বড় করবেন, এই যে এটা যে ডবল ক্লিক করবেন, যে তারপর ধরে বাড়ানো যায়। আবার স্কেপ চাপলাম কিবোর্ড থেকে, আবার আগের মতো হবে, অ্যালাইন ডিস্ট্রিবিউট, এটার সাথে এটা হলো সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার। ফোন আর আইকন একসাথে গ্রুপ, ইমেল আইকন আর ইমেল গ্রুপ, এটা হলো কন্ট্রোল জি। তিনটা আবার সিলেক্ট করে ডিস্ট্রিবিউট করে দেবো, মানে কতটা স্পেস ঠিক আছে কিনা। তাহলে এইটা আর এগুলা একটু রাইট সাইডে, আইকনটা আর ওই মানে স্পেসিফিক, এই যে প্রত্যেকটা আইকন আলাদা আলাদা গ্রুপ, এই যে আনগ্রুপ,
মানে এটার সাথে এটা গ্রুপ। তারপরে প্রত্যেকটা লাইন আবার সমান আছে কিনা ফাঁকাগুলো, সেটার জন্য তিনটায় সিলেক্ট করে এখানে ডিস্ট্রিবিউট করলাম, যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। মেহমান এসে নাস্তা পানি রেডি করেন। আচ্ছা, আমরা এখানে এই ডেজিগনেশন আর নাম দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, শেপটা দিয়ে অ্যালাইনটা করে নিই সেন্টার। এখন একটু যদি হাইট করি, হাইট গাইড, তাহলে আমাদের এই হলো, নাম গেল, এই তিনটা আবার একসাথে গ্রুপ করে দিলাম, এটা আর এই লাইনের সাথে গ্রুপ করে দিলাম, সবগুলো সিলেক্ট করে লেফট অ্যালাইন করলাম, শো গাইড, ঠিক আছে, হাইট গাইড। তাহলে এইগুলা হয়ে গেছে। এখন এখানে আমরা লোগো বসাতে পারি একটা, তাহলে একটা লোগো বানায় নিই। লোগোর ক্লাস যদিও আসেনি, ছাত্র আমরা আহমেদ সাদিক বাপ্পি না, আহমেদ সাদিক এস দিয়ে একটা লোগো বানাই নিই, টেক্সট লোগো। তো কাটাকাটি করে কত ক্লাসে যা দেখছিলাম, আগে একটা ফন্ট সিলেক্ট করছি, ভালো একটা ফন্ট। এটা চাইলে আমরা বানায়ও নিতে পারি পেন টুল দিয়ে, দেখেন। হ্যাঁ, আচ্ছা, এটা যে ক্যাশ লক অন থাকলে, যে ক্যাশ লক আচ্ছা, এটা এ বানাবো, তারপরে এস, এটা হলো স্টক। তাহলে এ আর এটা এসটা তাহলে আরো এই বরাবর নিয়ে স্টক একটু বাড়াই দিই বোঝার জন্য, এগুলাকে রাউন্ড করে দিব। ডিরেক্ট সিলেকশন লাইন দিয়ে নিলাম কেন, শুধু এটার জন্য রাউন্ড করে নেব। আচ্ছা, রাউন্ড হচ্ছে এই পাশে, আমার দরকার এইগুলো রাউন্ড। তাহলে এইগুলো যেহেতু এখানে পাচ্ছি না, তাহলে কি করব, স্টক থেকে ক্যাপগুলো রাউন্ড করে দিলাম, আর এইখানে একটু রাউন্ড করবো। এটা একটু রাউন্ড হবে, এটাও হবে, এটাও হবে। এটাকে যদি এটাকে স্টক করি, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল কপি। আচ্ছা, এটা তাহলে আগের মতোই রাখবো কিনা সেটাই ভাবতেছি। তো এই যে এটাই জয়েন করতে হবে, রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, লাইন চলে আসলো, দুইটাকে রাইট বাটন ক্লিক করলে জয়েন হবে। হ্যাঁ,
আচ্ছা এসটা স্ট্রোক আছে, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, এসটা তাহলে সেভ হয়ে গেল। আর এই যে এটা বড়টা ঠিক করে নিলাম। স্ট্রোক আছে তো এটাকেও অবজেক্ট এক্সপ্যান্ড করে নিই। আচ্ছা এসটা কত ছিল 10, এটা তাহলে 10 দিলে অনেক বড়, 10 না কত ছিল জানি। আচ্ছা 5, তাহলে এটাও নিলাম, এক্সপ্যান্ড করে নিই, শেপ করে নিই। দুইটাই শেপ হয়ে গেছে, দুইটাকে উপরে এটাকেও ছোট করে নিব, শিফট ধরে যে এস বরাবর করে নিলাম। ওকে, তাহলে এটাকে আমরা যদি এই বরাবর নিয়ে আসি, দুইটাই সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলস, এটা কাটে দিলাম, এটা আচ্ছা এটা থাক, জানি না কি হচ্ছে, কিছু একটা হচ্ছে। এই যে মোটা চিকন হয়ে গেছে, এটাতে শেপ বিল্ড, হ্যাঁ কিসের সাথে জয়েন করবেন? আচ্ছা যাবে, মানে আমি ভাবতেছি একটা, তো উনি প্রশ্ন, মানে লোগো জিনিসটা এমন, এখন তো কোনো কিছু না ভেবেই আপনাদের দেখাচ্ছি, লোগো জিনিসটা এমন আপনার হলো মাথার খেলা। আচ্ছা এখানে আমাদের শেপ বিল্ডার টুল দিয়ে এটা কাটলে এইটা চলে যাচ্ছে, এটা পরে ম্যাচিং করে দিব, না হলে এমনি কাটতে পারি। এখন এই অ্যাসটা যদি এটার সাথে ম্যাটাই দিতে চাই, তাহলে পেন টুল দিয়ে শেপ নিতে, একটা শেপ, শিপ ধরে লাইনটা সোজা, অ্যাঙ্কর পয়েন্ট এপিক, ওকে। তাহলে অ্যাশ কোনটা? এটা এইটা, তাই না? অ্যাশটা তাহলে কি হবে? উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, আপনি যে প্রশ্ন করলেন সেটার অ্যান্সার, ইউনাইট করবেন, ট্যাগ হয়ে যাবে। এখন তো অ্যাশ আর এ আলাদা আছে, তাই না? Ctrl+3, এটা আনগ্রুপ, এইটা থাকবে না, রিপ্লেস কম্পাউন্ড পাথ, এটা থাকবে না, এখানে বাকি কাটাকাটি থাকবে। Ctrl+3, এই দুইটাকে সিলেক্ট করে যদি আপনি ইউনাইট করেন তাহলেই পুরোটা একটা হয়ে যাবে। আর যদি মনে করি আমরা যে দুইটা বি কালার দিব, একটা এই কালার থাকবে আর একটা অন্য কালার থাকবে, তাহলে এমন হবে। এটা ডিপেন্ড করতেছে আপনার উপর কি করবেন। তো আমি দুইটা ইউনাইট করে দিলাম, একটা কালার করবো, এই জন্য একটা সাদা কালার করে রাখলাম। জাস্ট এত কাটাকাটি আপনাদের দেখানো হলো, আর কিছু এগুলো আমাদের আসবে, লোগোতে কাটাকাটি হবে, বহুত কিছু হবে। তা আমরা চাইলে এটাতেও কিন্তু অ্যাড করতে পারতাম, এটাকে যদি ক্রিয়েট আউটলাইন করতাম, তারপরে আনগ্রুপ করতাম, এই অ্যাসটাকে যদি একটু এই জায়গায় নিয়ে আসতাম, দেখেন এই জায়গায় নিয়ে আসলে এটা আরো ভালো হবে। দেখি এটাকে অবজেক্ট, পাথ ফাইন্ডার, পাথ, আচ্ছা ইঞ্চিটা আছে, Ctrl+R দিলাম, রোলার থেকে পিক্সেল করে, ইঞ্চিটা অনেক বড়, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, প্রিভিউটা অন করলাম, 1 2 3
সামনের দিকে যাবে 0.5 পিক্সেল নিলাম, ওকে করলাম, এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলস দিয়ে এটাকে ইনিট করে দিলাম। আচ্ছা, আমাদের এই মেইন এজটাতে থাকবে Ctrl+3। এখন শেপ বিল্ডার টুলস দিয়ে সব কাটতে দিলাম, Ctrl+3, যেমন হয়ে গেল। এটাকে যদি এখন গ্রেডিয়েন্ট কালার দিয়ে একটু একটা প্রফেশনাল মানের কালার নিয়ে আসি, লোগো কালার কম্বিনেশন, Ctrl+V, এটা সিলেক্ট করলাম, ড্রাইভ গ্রেডিয়েন্ট আইডার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে 12টা নিলাম, আর এই পাশটা শিফট প্রেস করে হালকাটা নিলাম। ওকে, এই কালার, এটাকে গ্রেডিয়েন্ট, হ্যাঁ শিফট দিচ্ছি আমি, আরেকটা গ্রেডিয়েন্ট কালার কপি করতেছি, যে শিফট না দিলে যেটা হবে দেখেন, এটা ক্লিক করলাম, মনে করেন এই যে গ্রেডিয়েন্ট কালার এখানে দিলাম, আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, ডাইরেক্ট সিঙ্গেল কালারটা নিল, দেখেন গ্রেডিয়েন্ট চলে গেছে। আর যখন এইটা নিব আইড্রপার, ঠিক আছে, শিফট ধরে থাকবো, তখন গ্রেডিয়েন্টে দেখেন এক সাইডটা নিছে, আবার এটা শিফট ধরে এই যে তাহলে এস হয়ে গেছে। এটাকে এস এর মতো রান করার অপশনটা নাই, দেখি স্মুথ দিয়ে করতে পারি কিনা। আচ্ছা, হয় না, যা আছে থাক। ইয়েস, আমি জানি এটা কারো ভালো লাগে না, এটা পছন্দ হয়েছে, এটা ভালো হয়েছে। ঠিক আছে, এখানে আরো কিছু অ্যাড করতে পারিস, না হলে এটাই দিতাম। আর মক আপ করার জন্য আবার ঘুরে ঘুরে আপনাকে ফটোশপে যেতে হবে। শুধু এখান থেকে কি হবে, এটা ফাইল অফ এক্সপোর্ট জেপিইজি করবেন, দুইটা আর্টবোর্ড একসাথে থাকলে ইউজ আর্টবোর্ড দিতেন, তাও দেন ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট। RGB দিয়ে করবেন মক আপ করার সময়, তাহলে RGB লাইটটা ভালো থাকে, স্ক্রিনে দেখতে ভালো লাগে। ওকে, ডিজাইনটা যদি দেখি, পোকা আসছে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ফাইল থেকে নিউ ওয়েব, ওকে দেন ফাইল থেকে প্লেস, বিজনেস কার্ডটা নিয়ে আসলাম ওই থেকে, ওয়েব নিলাম, তো মক আপ করবো, এই জন্য প্রিন্ট করার সময় তো আপনার একটা কাজ বাকি আছে, দাঁড়ান এটা আগে শেষ করি। আচ্ছা, এটা ফাটে গেছে, রেজুলেশন কম হয়েছে, ফাইল থেকে এক্সপোর্ট ইউজ আর্টবোর্ড দিবেন, দিয়ে এখানে RGB নেক্সট
ম্যাক্সিমাম 300। ওকে, 300 রেজুলেশন দিলে এখন একটু ফাটার সম্ভাবনা কম। তারপরে এটা ডিপেন্ড করতেছে কোনটা যে হলো এটা ডিপেন্ড করতেছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি এটা অনেক বড়, ওই তুলনায় বিজনেস কার্ডটা ছোট, এই জন্য ফাটে যাইতে পারে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। ওকে, এগুলো হলো মকআপ, মানে এখানে বানাইলাম। আমরা তো ফটোশপে মকআপ করতে পারি না, আমরা তো সবাই এক্সপার্ট পারসন। অ্যারেঞ্জ সেন্টার ব্যাক, এখানে একটা লোগোর এই কালারটা আমার দরকার। ব্যাকগ্রাউন্ডটা হাইড অফ শিফট ধরে এটা ক্লিক করলে বা এমনি ক্লিক করে দেখেন, হ্যাঁ এমনি আসছে। লিনিয়ার থেকে রেডিয়াল করে দিব, রেডিয়াল থেকে লিনিয়ার কোনটা ভালো আসে। দুইটার অবস্থা একই ভালো না, কারণ যদি বিজনেস কার্ড আমাদের ওই কালার, আমরা একটা নর্মাল কিছু একটা নিয়ে নিই। আর এখানে যেটা করতে হবে, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, টিভিটা অন করেন। এমন লাগতেছে প্রত্যেকটা বিজনেস কার্ড বোঝা যায় না, তাই না? প্রত্যেকটাতে ড্রপ শ্যাডো দিল, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ওকে, প্রথমটা দিলাম, দ্বিতীয়টা আপনি ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ওকে, তারপরে এটাতেও দিবেন শেষেরটা ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ওকে, আরেকটা বাকি আছে, এই যে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ওকে, এখন মনে হচ্ছে সবগুলো আলাদা আলাদা, না ছোট বড় হয়ে গেছে। আমার তো লাল নীল ভালো লাগে, কি দিয়ে মুখন। এই হলো অবস্থা, বুঝা গেছে? এর বিজনেস কার্ড যখন ফাইনাল আপনার ডিজাইন হয়ে যাবে, তখন আরেকখান কাজ বাকি আছে, সেখান হলো কন্ট্রোল অল্টার 2, এই পুরো ব্যাকগ্রাউন্ডটা কপি নেবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে লাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা, অ্যারেঞ্জ বিডিং টু ফ্রন্ট, সবগুলো মিলে জাস্ট কি করবেন, মেক ক্লিপিং মাস্ক করবেন। ফাইনাল ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে দেখেন, তারপর ক্লিপিং মার্কস করলে কি হবে, যে এটা পুরাটা একটা ইমেজ আকারে হয়ে গেল। কারণ ক্লায়েন্টের পিসিতে যদি অন করে, তার যদি রোবটো ফন্ট না থাকে, তারপরেও তার কিন্তু ডিজাইন ফন্ট চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে? যখন সে ডবল ক্লিক করবে, এই যখন ক্লিক করে কারেকশন করতে যাবে তখন চেঞ্জ হবে। এই জন্য ক্লিপিং মার্কস করে রাখা, যেন হুট করে কারো কাছে যায় চেঞ্জ না হয়। বুঝা গেছে? এই যে দেখেন আইকনগুলো এইভাবে রাখবেন, অত বড় না। অনেকে আইকন নেয় বিজনেস কার্ডের থেকে বড় বড় মনে হয়। অবশ্যই স্মুথ আইকনগুলো যেন বোঝার দেখার রুচিসম্মত হয়, ধরনের আইকন থাকতে হবে। এই হলো বিজনেস কার্ডের কারসাজি। এইটারে